গুড মর্নিং আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমি আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের কয়েকটি জিওগ্রাফির পেজ তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরছি। আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো, পেজ নাম্বার 294 প্রথম যে স্কুলটা রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এখানে দেখো, এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলে একই প্রশ্ন সম্ভবত। এখানে প্রথম প্রশ্ন কি দিয়েছে না, প্রথম প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম 1 নম্বর কি দিয়েছে না, পৃথিবী ও সূর্যের মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলে কি না, পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব, যখন সূর্য আর পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হবে সেই দূরত্বকে বলা হয় অনুসুর অবস্থান। আর দূরত্ব যখন সূর্য থেকে পৃথিবীর সব থেকে বেশি হয় সে অবস্থানকে বলা হয় পৃথিবীর অপসুর অবস্থান বলা হয়। তার মানে কি সর্বনিম্ন দূরত্ব মানে সেটা অনুসুর অবস্থান। দ্বিতীয় প্রশ্ন কি না, দ্বিতীয় প্রশ্ন দিয়েছে মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে কত। মুক্তিবেগের মান হচ্ছে প্রতি সেকেন্ডে 11.2 কিমি হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন কি না, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি কি। ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমা রেখা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের তোমার প্রমাণ সময় ধরা হয়। এটা এলাহাবাদ শহরের উপর দিয়ে টানা হয়েছে। এখানে মধ্যাহ্নে সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে সারা ভারতবর্ষের সময়টা গণনা করা হয়। নেক্সট প্রশ্ন কি, 4 আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বন করে আঁকা হয় সেটা কি না, আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে আঁকা হয়েছে এবং এই রেখাটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে। তবে এই রেখাটি সব জায়গায় সোজাভাবে হয়নি, কিছু কিছু জায়গায় বাঁকিয়ে টানা হয়েছে, এটা মনে রাখবে। 5 হচ্ছে এশিয়ার একটি উত্তরবাহিনী নদী কি না, এশিয়ার একটি উত্তরবাহিনী নদ হচ্ছে এটা দিয়েছে ওব ইয়েনসি লেনা। 3টে নদী রয়েছে, তার মধ্যে আরও রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওব। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কি, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়। চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। এখানে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের জন্য বিখ্যাত, তাই এই অঞ্চলটাকে বলা হয় চীনের ম্যানচেস্টার। নেক্সট প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ করো। 1 দাগে প্রশ্ন, 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে কী বলা হয়। সূর্যের উত্তরমুখী আপাতগতি মানেই সেটা উত্তরায়ণ। যদি এটা দক্ষিণমুখী আপাতগতি হতো তাহলে হচ্ছে দক্ষিণায়ন হয়ে থাকবে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। আচ্ছা, 3 হচ্ছে ড্যাশ নদীকে পিদ নদী বলা হয়। হোয়াংহো নদীকে পিদ নদী বলা হয় কারণ হোয়াংহো নদীর যে জলটা থাকে সেই জলে যে পলিটা থাকে সেটা হচ্ছে হলুদ রঙে হয়ে থাকে, দেখতে পিত কালারে, তাই হোয়াংহো নদীকে পিত নদী বলা হয় থাকে। 4 প্রশ্ন, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হচ্ছে সৌদি আরবে ঘাওয়ার। কিন্তু যদি সামুদ্রিক বলা হতো তাহলে হচ্ছে সাফানিয়া বলা যেত। সাফানিয়া হচ্ছে সামুদ্রিক তোমার একটা বিশ্বের বৃহত্তম তৈল খনি। আচ্ছা, তারপরে আমরা আসি তোমার বিয়ে 2-এর বিয়ে দেখে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। জিপিএসের পুরো নাম কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই, খুব কনফার্ম জিনিস। জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল, GLOBAL, গ্লোবাল পজিশনিং, POSITIONING, গ্লোবাল পজিশনিং সিস্টেম, SYSTEM। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই করে যেতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি না, 2 দিয়েছে যে এভারেস্টের বায়ুচাপ কত। এভারেস্টের বায়ুচাপ হচ্ছে 930 মিলিবার। এভারেস্টের বায়ুচাপ 930 মিলিবার। এরপর আসি 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগের প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তিবেগ বলতে কী বোঝো। মুক্তিবেগ আমরা প্রথম চ্যাপ্টারে দেখতে পাবো। মুক্তিবেগটা কি না, কোনো একটা বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগ উপর দিকে যদি ছুঁড়ে দেওয়া হয় তাহলে সেই বস্তুটি আর পৃথিবীর দিকে ফিরে আসে না, মহাশূন্য মানে পৃথিবীর বায়ুমণ্ডল কাটিয়ে মহাশূন্যে চলে যায়। এইটাকে বলা হয় পৃথিবীর মুক্তিবেগ। এই মুক্তিবেগকে কাজে লাগিয়ে রকেটের মাধ্যমে বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলোকে মহাকাশে প্রতিস্থাপন করা হয়। তারপর দিয়েছে 2 নম্বর কী হচ্ছে, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলে। মধ্যরাতে সূর্যের দেশ বলতে নিশীথ সূর্যের দেশ বলা হয়েছে। এখানে আমরা জানবো কি না, মার্চ এপ্রিল মে জুন, মার্চ থেকে জুন মাস পর্যন্ত বা জুন জুলাই পর্যন্ত আমরা দেখব যে উত্তর গোলার্ধে যখন হচ্ছে সূর্য অবস্থান করছে তখন উত্তর গোলার্ধে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাবো কি গভীর রাতের আকাশে একদম স্থানীয় সময় মধ্যরাত্রিতে সূর্যের এক ধরনের আলো দিগন্ত রেখায় লক্ষ্য করা যায়। বিশেষ করে নরওয়ের হামারফেস্ট বন্দর এবং পার্শ্ববর্তী অঞ্চলে এই সূর্যের আলোটা স্পষ্ট দেখা যায়, তাই এই অঞ্চলটাকে বলা হয় মধ্যরাত্রি সূর্যের দেশ। অর্থাৎ নরওয়ের উত্তর হামারফেস্ট বন্দর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে বলা হয় মধ্যরাত্রি সূর্যের দেশ। 3 প্রশ্ন হচ্ছে কি না, অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্য কি, খুব
খুব সুন্দর প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অক্ষরেখার প্রথম বৈশিষ্ট্য কী না, অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল হবে। দ্বিতীয় কী না, অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণ বৃত্তাকার হয়ে থাকে। 3 নম্বর বলা যেতে পারে কি না, অক্ষরেখাগুলো যত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাব, অক্ষরেখাগুলো পরিধি ক্রমশ আস্তে আস্তে ক্রমশ কমতে থাকবে। আচ্ছা, 4 নম্বর কি না, অক্ষরেখার মোট সংখ্যা কি না, অক্ষরেখার মোট সংখ্যা হচ্ছে 179টি। 179টি অক্ষরেখা রয়েছে। এর মধ্যে কি আরেকটা 5 নম্বর বলে দিচ্ছি, সবথেকে গুরুত্বপূর্ণ অক্ষরেখাটির নাম হচ্ছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন 4, মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করে কেন? আমরা কি জানি না, ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠব, বায়ুর চাপ ক্রমশ কমতে থাকবে। বায়ুর চাপ কমতে থাকলে আমরা দেখতে পাবো কি আমাদের শরীরের ভিতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুচাপের একটা পার্থক্য থাকবে। সেই জন্য যারা মহাকাশে যায় তাদের কী হচ্ছে, বাতাস ভর্তি এক ধরনের বিশেষ পোশাক পরানো হয়, যার তার কী হচ্ছে, মহাকাশে গেলেও এখানে বায়ুচাপের বায়ুচাপজনিত যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য পোশাকটা তাদেরকে পরানো হয়। কি দেখা যাবে না, মহাকাশে হচ্ছে বায়ুচাপ কম, কিন্তু আমাদের শরীরে কিন্তু বায়ুচাপ বেশি, যার ফলে কী হচ্ছে, আমাদের শরীরে প্রচণ্ড বায়ুচাপে যাতে শরীরের মধ্যস্থ শিরা উপশিরাগুলো ফেটে না যায়, সেই জন্যই কিন্তু মহাকাশচারীদের শরীরে কী হচ্ছে, বায়ু ভর্তি একটা বিশেষ ধরনের পোশাক পরানো হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন কি দিয়েছে, 4 দাগের প্রশ্ন। 4 দাগে 1 নম্বর প্রশ্ন দিচ্ছে, অপসূর অবস্থান বলতে কী বোঝো? আমরা জানি কি না, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে পৃথিবীর কক্ষপথটা কীরকম না, পৃথিবীর কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার, মাঝে সূর্য থাকবে। এই সময় আমরা দেখব কি কখনো সূর্য থেকে, এই সময় কী হচ্ছে আমরা দেখতে পাবো, কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কাছে হয়ে যাচ্ছে, আবার কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়ে যাচ্ছে। যখন কী হচ্ছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কাছে হয়ে যাচ্ছে, সেই অবস্থানকে বলবো আমরা অনুসূর অবস্থান, যেটা হচ্ছে 23 জানুয়ারি। কিন্তু মনে রাখতে হবে অপসূর অবস্থান কি না, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন খুব বেশি হয়ে যাবে, অর্থাৎ 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হবে 15,20,00,000 কিলোমিটার। এইটাকে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। পরের প্রশ্ন দিচ্ছে, বিষুব কথার অর্থ কী? বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন রাত্রি। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দিচ্ছে কি 2 দাগে, যে এশিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য। এশিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য কি? আমরা বেশিরভাগটা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে, প্রথমত শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। আর কি না, গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা হয়ে থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে তাপমাত্রা দাঁড়ায় 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং কি না, গ্রীষ্মকালটা শুষ্ক প্রকৃতি, বৃষ্টিপাতটা বেশিরভাগই শীতকাল হয়ে থাকে, তার শীতকাল আর্দ্র হয় আর গ্রীষ্মকালটা শুষ্ক, এবং বেশিরভাগ সময়টা কি হচ্ছে আরামদায়ক মনোরম পরিবেশ একটা এখানে লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 3 নম্বর প্রশ্ন কি না, এশিয়া মহাদেশে দক্ষিণ বাহিনী নদীগুলি বৈশিষ্ট্য আলোচনা। এশিয়া মহাদেশে দক্ষিণ বাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য কি? প্রথমত দক্ষিণ বাহিনী নদীগুলোর আমাদেরকে নাম জানতে হবে। দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে রয়েছে কি না, গঙ্গা রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে, সিন্ধু রয়েছে, এই সমস্ত নদীগুলো রয়েছে। এই নদীগুলো কি প্রথমত হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত হওয়ার জন্য বেশিরভাগ অঞ্চলটাই হচ্ছে মৌসুমী জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়, আর পার্বত্য অঞ্চল থেকে নদীগুলোর সৃষ্টি হচ্ছিল বরফ গলা জলে পুষ্ট। তার মানে নদীগুলো হচ্ছে বৃষ্টি এবং বরফ গলা জল দুটো জলতেই পুষ্ট হয়ে থাকে প্রথম। দ্বিতীয়ত কি না, নদীতে নিম্নগতিতে আমরা দেখতে পাবো বন্যা সৃষ্টি হয়, কারণ নিম্নগতিতে কী হচ্ছে নুড়ি বালি সঞ্চিত হওয়ার ফলে নদীটা বুঝে যায়, এবং নিম্নগতি থেকে হচ্ছে বর্ষাকালে কী হচ্ছে অল্প বৃষ্টিতে কিন্তু নদীর জলও থাকে এবং অল্প বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়ে থাকে। তৃতীয়ত বলা যেতে পারে কি, অধিকাংশ নদীগুলি অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ, খুব উর্বর প্রকৃতি হওয়ার জন্য দক্ষিণ বাহিনী নদী, বিশেষ করে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদীগুলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলো কী হচ্ছে চাষবাসের জন্য কিছু অধিক ঘনবসতিপূর্ণ হয়ে থাকে। আর কি চতুর্থত বলা যেতে পারে নদীগুলি পরিবহন এবং সেচের কাজে বিশেষ উপযোগী, জলসেচ ব্যবস্থা উন্নত হওয়ার জন্য খুবই উপযুক্ত। আচ্ছা, এই পরের প্রশ্ন কি 5 দাগে, একটা কি না, চিত্র সহকারে অপসূর অনুসূর অবস্থান সম্পর্ক। 100% এই প্রশ্নটা আসবে ফার্স্ট সাবমিটের জন্য, একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপসূর অনুসূর অবস্থানটা আমি বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি। পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরবে, আবর্তন সম্পূর্ণরূপে পরিক্রমণ করবে। পরিক্রমণ করার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কাছে হবে, কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হবে। যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কাছে হবে, অর্থাৎ 3রা জানুয়ারি, এই 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হবে 14,70,00,000 কিলোমিটার। এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন কম হবে